ফ্রেন্ড, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে ক্যালকাটা ইউনিভার্সিটির রেজাল্ট রিভিউ এবং এফএসআই প্রসেস নিয়ে আলোচনা করব। সেখানে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথম বিষয় সর্বোচ্চ কত নম্বর বাড়তে পারে। তোমরা যারা রিভিউ এবং এফএসআই করতে দেবে, তোমাদের সর্বোচ্চ কত নম্বর বাড়তে পারে এবং নম্বর কমার কি কোনো সম্ভাবনা থাকে সেটা নিয়ে আলোচনা করব। এবং কবে থেকে তোমরা এই রিভিউ এবং এফএসআই এর জন্য আবেদন করতে পারবে এবং কারা তোমরা রিভিউ করতে দেবে, কারা এফএসআই করতে দেবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং আবার সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে দিতে পারবে, অর্থাৎ তোমার যদি কোনো পেপারে সাপ্লি থাকে সেটা আবার কবে দিতে পারবে। আর শেষে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কিছু কিছু কলেজের মানে খুব ভালো ভালো কলেজ, রেপুটেড কলেজ, কিন্তু সেখানে যে সমস্যাটা দেখা যাচ্ছে যে কিছু কিছু স্টুডেন্ট বারবার সাপ্লি পাচ্ছে বা অন্যান্য কলেজের তুলনায় নম্বরটা কম আসছে। একই মানে বন্ধু হয়তো তার পরীক্ষা দিয়েছে, তার দেখে হয়তো পরীক্ষা দিয়েছে বা তার থেকে জেনে পরীক্ষা দিয়েছে, সে বেশি নম্বর পেয়ে যাচ্ছে এবং যার থেকে দেখে পরীক্ষা দিয়েছে সে হয়তো কম নম্বর পাচ্ছে বা অনেক সময় সাপ্লি এসে যাচ্ছে। এটাও কেন হচ্ছে সেটা নিয়েও আমি আলোচনা করব। প্রথমে বলি সর্বোচ্চ কত নম্বর বাড়তে পারে, তার আগে কাদের রিভিউ এবং এফএসআই করা উচিত। দেখো, দু ধরনের স্টুডেন্ট ক্যাটাগরিকে ভাগ করে আমি এই আলোচনাটা করছি। এক তো যারা খুব মানে আশা করে যে আমরা অনেকটা বেশি নম্বর পেতে পারি, ধরো 75 মার্কসের পরীক্ষা হলো, 75 মার্কসের পরীক্ষা হলো, সেখানে দু ধরনের স্টুডেন্ট পাওয়া যাচ্ছে। একদল স্টুডেন্ট আছে তারা ভাবছে যে আমরা খুব ভালো পরীক্ষা দিয়েছি, 50 পেতে পারি, এবং আরেক দল স্টুডেন্ট আছে তারা ভাবছে যে আমরা টেনে টুনে ধরো 23 নম্বরে পাস, টেনে টুনে যতই কম হোক আমরা 23 পেয়ে যাব। এবারে দুজনদের জন্য শোনো কী করবে। ধরো যার 50 পাওয়ার কথা ছিল বা আশা করেছিল যে আমি 50ই পাবো, খুব ভালো পরীক্ষা দিয়েছি, এবং তার যদি নম্বরটা 25 বা 30-এর মধ্যে থাকে, অর্থাৎ 10 নম্বর বা 15 নম্বর বা সর্বোচ্চ 20 নম্বর গ্যাপ বলে মনে হয়, সে পাস করে গেছে, কিন্তু তার নম্বরটা কিন্তু মনে হচ্ছে যে না, আমার নম্বরটা অনেক কম হয়েছে, আমাকে কিন্তু এটা রিভিউ বা এফএসআই এর জন্য দিতে হবে। তাহলে তোমরা তখন কি করবে? তখন তোমরা এফএসআই করতে দেবে। কারণ এফএসআই করতে দিলে তোমরা নিজেরা বুঝতে পারবে, যখন খাতার জেরক্স কপিটা তোমাদের কাছে আসবে, সেটা কলেজ মাধ্যম হোক বা তোমার মেলে আসতে পারে বা তোমাকে ইউনিভার্সিটিতে ডাকা হতে পারে, তখন তুমি দেখতে পাবে যে কি ভুল আছে বা নম্বরগুলো কোনখানে কাটা হয়েছে, বা নম্বর যদি বাড়ার হয় সেক্ষেত্রে বাড়বে। অর্থাৎ কি বললাম, যারা একদম মানে আশা করছো যে আমার বেশি নম্বর পাওয়ার কথা কিন্তু তোমার নম্বর কম পেয়ে গেছো বা সাপ্লি পর্যন্ত এসে গেছে, তোমরা কিন্তু এফএসআই করবে। এবং যারা ভাবছিলে যে আমাদের পরীক্ষা যতই খারাপ হোক আমরা অন্তত টেনে টুনে পাসটা অন্তত করে যাব, তখন দেখা যাচ্ছে তোমার 23-এ পাস 75-এর মধ্যে এখন তুমি পেয়েছো 2 নম্বর বা 3 নম্বর সর্বোচ্চ কম বা 1 নম্বর কম পেয়েছো। অর্থাৎ যাদের শুধু পাস করাই টার্গেট থাকে যে আমার কোনোভাবে এই সেমিস্টারটা পাস করে গেলে পরের সেমিস্টার খুব ভালো করে দেব, কোনো কারণবশত সেমিস্টারটা খারাপ হয়েছে, এবং 2-1 নম্বর বা সর্বোচ্চ 3 নম্বরের জন্য একটা সেমিস্টারে একটা পেপারে ফেল আছে, এবং তোমরা ভাবছো যে আর 2-3 নম্বর যদি পেয়ে যাই তাহলে আমার পাস হয়ে যেতে পারে, তাহলে তোমাদের বলবো সিম্পল রিভিউ করতে দেবে। রিভিউ করলে কি হয়, 60% স্টুডেন্ট অর্থাৎ 100 জনের যদি রিভিউ করতে দেয়, সেখানে 60 জন স্টুডেন্টের দেখা যায় 2-3 নম্বর বেড়ে যায়। রিভিউ করার পরে 2-3 নম্বর, 1-2-3 নম্বরের যদি গ্যাপ থাকে সেই 2-3 নম্বর বেড়ে যায়। তাহলে বুঝতে পারছো যে কারা এফএসআই এবং কারা রিভিউ করতে দেবে। এবং এফএসআই করতে দিলে তোমার খাতাটার জেরক্স কপি পাবে, আর রিভিউ করতে দিলে তোমার খাতাটা আরেকবার দেখে নেওয়া হবে, সেখানে কিন্তু কোনো জেরক্স কপি পাচ্ছ না। রিভিউ করতে দিলে একটা মানে সাবজেক্ট পিছু বা একটা পেপার পিছু তোমার 110 টাকা থেকে 20 টাকা খরচ হতে পারে, এবং এফএসআই করতে দিলে 500 টাকার মতো খরচ হতে পারে। ঠিক আছে, আর তারপরে গুরুত্বপূর্ণ বিষয় যে সর্বোচ্চ কত নম্বর বাড়তে পারে। দেখো, সর্বোচ্চ কত নম্বর বাড়তে পারে, ধরো তুমি রিভিউ করতে দিলে, সিম্পল রিভিউ করতে দিলে তোমার সর্বোচ্চ যেটা দেখা গেছে যে 2 নম্বর, 3 নম্বর বা সর্বোচ্চ 5 নম্বর পর্যন্ত বাড়তে পারে রিভিউ করতে দিলে। খুব যদি মেজর কিছু ভুল না থাকে, যদি যোগে ভুল না থাকে, সেটা
খুব রেয়ার কেস যে এক একজন স্টুডেন্টের দেখা গেছে 10 নম্বর বা 15 নম্বর বেড়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি রিভিউ বা এফএসআই করতে দিয়ে, সেটা খুব রেয়ার কেস। সাধারণত 5 নম্বর বা সর্বোচ্চ 10 নম্বর বাড়তে পারে, ঠিক আছে, রিভিউ বা এফএসআই করতে দিলে। এবার নম্বর কমার কি কোনো সম্ভাবনা থাকে? আজ পর্যন্ত আমার অন্তত নজরে আসেনি। এত স্টুডেন্টের সাথে আলোচনা, এত স্টুডেন্টকে আমি গাইড করছি, আমার নজরে আসেনি কারণ নম্বর কমেছে বলে। নম্বর সাধারণত বাড়ে, নম্বর কখনো কিন্তু কমে না, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার কবে থেকে এটা করতে পারবে, যে রিভিউ এবং এফএসআই কবে থেকে করতে পারবে? ধরো থার্ড সেমিস্টারের আজকে তোমাদের রেজাল্ট প্রকাশিত হলো 29/5/2026 এই ডেটে। এবারে তোমাদের 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটি একটা নোটিশ পাবলিশ করবে এবং সেই নোটিশ পাবলিশ করার পরেই তোমরা রিভিউ বা এফএসআইয়ের জন্য আবেদন করতে পারবে। এবং এটা তো জানো তোমরা, সম্পূর্ণ অনলাইন প্রসেস, কোথাও যেতেও তোমাদের হবে না। তোমরা নিজেরা নিজেদের মোবাইল ফোন থেকেও করতে পারো, নিজেদের ল্যাপটপ থেকে করতে পারো। এবং যারা একান্তই এরকমভাবে কিছু টেকনিক্যাল কাজ পারো না, তোমরা মানে তোমাদের কাছাকাছি যেসব দোকানে কম্পিউটারের ফর্ম ফিল আপ হয় বা সাইবার ক্যাফ আছে, সেখানে গিয়েও তোমরা এই রিভিউ বা এফএসআইয়ের জন্য আবেদন করতে পারো। আর আবারও বলছি, যারা ধরো 2-1টা পেপারে সাপ্লি পেয়ে গেছো, কোনো কারণবশত সাপ্লি পেয়ে গেছো, সাপ্লি অনেক কারণে হতে পারে, ঠিক আছে, তোমরা ভেঙে পড়বে না। যে তোমরা নেক্সট যখন সাপ্লির পরীক্ষা আসবে তার জন্য এখন থেকে প্রিপেয়ার হও। কারণ ভালো স্টুডেন্ট কি হয়, ভুল থেকে শিক্ষা নেয়। আমরা প্রত্যেক মানুষ ভুল থেকে শিক্ষা নিই। ভেঙে পড়ার কিছু নেই যে সাপ্লি এসে গেছে বলে একটা পেপার পুরো জীবন বরবাদ হয়ে গেছে, এরকম কোনো কথা নয়। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে যে একবার ভুল হয়েছে, আমার সাপ্লি এসেছে, আর ভুলটা যাতে না হয়। এবং ভুলটা কিভাবে হলো সেটা দেখতে হবে। ভুলটা কিভাবে হলো বলতে, তুমি কি লিখেছো, কি কোয়েশ্চেন আছে, কি লিখেছো, এবং সেখানে সেই লেখাটা দরকার ছিল কি না। এবার অনেক ক্ষেত্রে কি হয়, আমরা যেসব বইপত্র, বাজার চলতি অনেক বই আছে, ঠিক আছে, সেখানে প্রশ্ন উত্তরের ধরো পাতলা পাতলা বই পাওয়া যায়, সেখান থেকে ধরো কোনো অ্যান্সার লিখি, সেই অ্যান্সারের গুণমান সেরকম হয় না, সেক্ষেত্রে সাপ্লি এসে যেতে পারে। আর আমার ধরো 75 মার্কসের পরীক্ষা, একটা অ্যাভারেজ স্টুডেন্ট 75 মার্কসের পরীক্ষা হলে সে ধরো 50 নম্বরের প্রশ্নের অ্যান্সার করে আসছে, বাকি 25 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে পারছে না। এবার 50 নম্বরের মধ্যে তো তার পরীক্ষাটা দিয়েছে, 75 নম্বরের পরীক্ষা হলেও 50 নম্বরের মধ্যে পরীক্ষা দিয়েছে, এবং সেক্ষেত্রে তার লেখার গুণমান যদি আবার কমে যায়, তাহলে কিন্তু তার সাপ্লি এসে যায়। এবার আরেকটা যে সমস্যা বর্তমান সময় আমি নিজেও ফেস করছি বা নিজেও দেখতে পাচ্ছি, অনেক ভালো ভালো কলেজ আছে, সেখানে স্টুডেন্টরা কম নম্বর পাচ্ছে। এর একটা কারণ যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, ধরো অনেক নামি দামি কলেজ আছে, আমি নাম নিচ্ছি না, ঠিক আছে, নাম নেওয়াটাও খারাপ। দেখো অনেক নামি দামি কলেজ আছে যেখানে ছাত্রছাত্রীরা কম নম্বর পাচ্ছে, ধরো একই মেধার ছাত্রছাত্রী বা মেধা তুলনামূলকভাবে কম, ঠিক আছে। আমার কাছে ধরো মক টেস্টের পরীক্ষা দিচ্ছে, ধরো এ একটা কলেজ, বি একটা কলেজ। বি কলেজে পড়াশোনা অত ভালো নয় এবং বি কলেজটা মানে ছাত্রছাত্রীরা অতটাও উন্নত নয়, কিন্তু এ কলেজের ছাত্রছাত্রীরা খুব উন্নত। কিন্তু দেখা যাচ্ছে আমার কাছে মক টেস্ট দিয়ে এ কলেজের ছাত্রছাত্রী ধরো 50 পাচ্ছে 75-এর মধ্যে, বি কলেজের ছাত্রছাত্রী ধরো 30 পাচ্ছে। কিন্তু পরীক্ষা যখন ফাইনাল হচ্ছে তখন কেসটা পুরো উল্টে যাচ্ছে, তখন বি কলেজের ছাত্রছাত্রী বেশি নম্বর পাচ্ছে, এ কলেজের ছাত্রছাত্রী কম নাম্বার পাচ্ছে। এর কারণ যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে, যেগুলো রেপুটেড কলেজ, অর্থাৎ দামি কলেজ, ভালো কলেজ, অনেক নামকরা কলেজ, তাদের খাতাগুলোও অনেক শক্ত করে দেখা হয়। কারণ যেগুলো নর্মাল কলেজ, অর্থাৎ কম রেপুটেশন আছে, সেই সব কলেজের খাতা অত মানে ভালোভাবে মানে কড়াকড়িভাবে দেখা হয় না। এই কারণেই যেগুলো ভালো কলেজ আছে, অনেক নামি দামি কলেজ, সেখানে খাতা একটু কঠিন করেই দেখা হয়, সেই কারণে ছাত্রছাত্রীদের নম্বরটা কম আসছে। এটা আমি বললাম, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত এবং আমি দীর্ঘ কয়েক বছর এটা দেখেই আমি এটা বললাম, ঠিক আছে। এটা আমি প্র্যাকটিক্যালি ফেস করছি যে যেসব স্টুডেন্ট আমার কাছে মক টেস্ট দিচ্ছে, তারা যে নম্বরটা পাচ্ছে, একই কোয়েশ্চেন পরীক্ষাতেও আসছে, একই কোয়েশ্চেন, যে মক টেস্টের কোয়েশ্চেন সেগুলোও পরীক্ষায় আসছে। তোমরা জানো যে আমি মক টেস্টের যে প্রশ্ন বানাই, সেখানে প্রায় 60%-এর মতো প্রশ্ন মিলে যায়, সেগুলোই তারা লিখছে, কিন্তু লিখেও সেখানে নম্বরের একটা হিউজ ডিফারেন্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। যাই হোক, এবারে শেষ যে গুরুত্বপূর্ণ বিষয়, যে সাপ্লিমেন্টারি পরীক্ষা তোমরা কবে আবার দিতে পারবে। দেখো তুমি যে সেমিস্টারে সাপ্লি পেয়েছো, আবার সেই সেমিস্টারে পরীক্ষা যখন হবে তখন তুমি সাপ্লি ক্লিয়ার করার সুযোগ পাচ্ছ। এবার কথা হচ্ছে যে কত বছর দিতে পারবে। তোমরা যারা সিবিসিএস সিলেবাস অনুযায়ী সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছ, তোমাদের কিন্তু 5 বছর টাইম, ঠিক আছে, 5 বছর টাইম। অর্থাৎ তোমরা 1, 2 এরকম করে ধরো, তোমরা 22-এর স্টুডেন্ট আছো, কেউ 22-এর স্টুডেন্ট আছো। 22-এর যদি স্টুডেন্ট থাকো, 22, 23, 24, 25, 26
অর্থাৎ 26 মানে এবারে তোমার মানে শেষ, টাইম শেষ, আর পরে তুমি পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে। এবং তোমরা যারা সিসিএফ সিলেবাসের স্টুডেন্ট আছো, তোমাদের 23-এ প্রথম শুরু হচ্ছে, 23, 24, 25, 26, 27, 28 পর্যন্ত তোমরা পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। এইভাবে একটু ক্যালকুলেট করে নেবে। এবং এই সংক্রান্ত আমি বিস্তারিত আরও আলোচনা করেছি অন্য ভিডিওতে, যে কতবার তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে সেটা একটু তোমরা দেখে নেবে। এবং এই সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো।